সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও এমএস একাডেমিক জোন এর পক্ষ থেকে আমি এমডি সোহেল রানা সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও শুরু হতে যাচ্ছে আমাদের বেসিক ক্লাস। এই এমএস একাডেমিক জোন এর পক্ষ থেকে ইউটিউব চ্যানেলে সকলকে আমাদের ক্লাসে জানাই স্বাগতম। আশা করি বন্ধুরা তোমাদের সকল বেসিক থেকে স্ট্রং অর্থাৎ হাই কোয়ালিটি পর্যন্ত সকল সমস্যাগুলোকে আমরা দূর করতে পারবো এবং আমরা ইংলিশে হব অনেক স্ট্রং। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার আমরা শুরু করব সেন্টেন্স নামক সেই টপিকস দিয়ে, যে টপিকসটা আমাদের প্রতিটি গ্রামার, প্রতিটি প্যাসেজ সবকিছুতেই আমাদের সম্পৃক্ত। এই সেন্টেন্স আমরা পারি না বা সেন্টেন্স জানি না বলেই আমাদের সমস্যাগুলো, নানান ধরনের সমস্যায় ভুগি। তো এই সেন্টেন্স দিয়ে শুরু করব। কথায় নয় কাজে প্রমাণ হবে। সকলকে রিকোয়েস্ট থাকবে আমার ক্লাসটিকে উপভোগ করার জন্য এবং ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে ইনশাআল্লাহ। চলো বন্ধুরা শুরু করি আমরা। এট ফার্স্ট বন্ধুরা বলতে চাই সেন্টেন্স। সেন্টেন্স শব্দটি বলতে কি বোঝায়? সেন্টেন্সকে আমরা বলি, বাংলায় বলি বাক্য। তাহলে সেন্টেন্স বলতে কি? আমরা যদি প্রপারলি একটা সংজ্ঞা দিই বন্ধুরা, দেখো যে এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে কোন একটা বক্তার মনের ভাব ব্যক্ত করে বা প্রকাশ করে, তখন আমরা তাকে বলি সেন্টেন্স। সেটাকে বলা হয় বাংলায় বাক্য। এবং এই সেন্টেন্স আমরা সকলেই সংজ্ঞা মুখস্থ করি, যেটা পরীক্ষায় কখনো আসে না, চাকরি পরীক্ষায় গেলে কখনো সংজ্ঞা চায় না। বাট এই সেন্টেন্সে যেটা লাগে, সেন্টেন্সের স্ট্রাকচার গুলো লাগে, সেন্টেন্স কত প্রকার, এই বিষয়গুলো আমাদেরকে বিশেষ করে জানা প্রয়োজন হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সেন্টেন্স শব্দটির অর্থ হচ্ছে বাক্য। এছাড়াও এই সেন্টেন্সটা আসলে গঠন করতে গেলে কিছু উপাদান প্রয়োজন হয়, যে সকল উপাদানগুলো ছাড়া আমরা সেন্টেন্স মেকিং করতে পারি না। তো আমাদের এই সেন্টেন্সের যে উপাদানগুলো, যেগুলোকে আমরা বলতে পারি কম্পোনেন্ট, এগুলো হচ্ছে আসলে কি? দ্যাট মিন্স এলিমেন্ট, অর্থাৎ উপাদান। এই সেন্টেন্সের উপাদানগুলো হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ইটিসি। এগুলোই হচ্ছে একটা সেন্টেন্সের উপাদান। এগুলো ছাড়া একটা সেন্টেন্স মেকিং করা যায় না। তবে আমরা বন্ধুরা শর্টকাট ভাবে, খুব সুন্দরভাবে আমরা হচ্ছে এই সেন্টেন্সকে আয়ত্ত করব। অনেক হিজিবিজি যেগুলো আমাদের গ্রামারে থাকে, যেগুলো আমরা পড়তে গিয়ে মানে অধিকাংশ আমরা স্টুডেন্টরাই যেটা করি, যে আমাদের গ্রামারের অতিরিক্ত অংশগুলো পড়তে গিয়েই আমরা হচ্ছে ক্লান্ত হয়ে যাই এবং সেন্টেন্সের মূল অংশে আমরা যেতে পারি না। এবং কি আমাদের আরো যেটা ডিফিকাল্টি আসে আমাদের মাঝে, যে আমরা আসলে এই অতিরিক্ত তত্ত্বের কারণে এত পরিমাণে ক্লান্ত হই যে ইংলিশকে ছেড়ে দিয়ে অন্য আদার সাবজেক্ট শুরু করি। এভাবে আমরা প্রতিনিয়ত ইংলিশ থেকে হতাশায় ভুগতেছি। তো বন্ধুরা চলো আমরা কিভাবে পড়বো। আমাদের আজকে স্টার্টিং পয়েন্ট হচ্ছে সেন্টেন্স। আমরা সেন্টেন্সের সংজ্ঞা দিয়েছি, তোমরা সকলেই বারবার এই ভিডিওটাকে দেখবা, দেখে দেখে আয়ত্ত করবা সেন্টেন্স আসলে কি। এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ মিনিং করবে, একটা বক্তার মনের ভাব প্রকাশ করবে, তখনই আমরা তাকে সেন্টেন্স বলবো। তো আমরা সেন্টেন্সের সংজ্ঞা না গিয়ে আমরা কি করি, সেন্টেন্সের যে প্রকারভেদগুলো সেগুলোতে যাই। তো ডিয়ার ফ্রেন্ডস, তো আমাদের এই যে সেন্টেন্স আছে, সেন্টেন্সকে আমরা অর্থভেদে 5 ভাগে বিভক্ত করতে পারি। আবার আমাদের স্ট্রাকচার, দ্যাট মিন্স গঠন, এই গঠন অনুযায়ী আমরা সেন্টেন্সকে আবার 3টি ভাগে বিভক্ত করতে পারি, যেগুলোকে আমরা ইংলিশে বলতে পারি যে there are 5 categories of sentence according to their meaning, that may be or these are interrogative, imperative, exclamatory, optative and assertive. Assertive sentence, that means assertion or statement that may be affirmative or negative. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সকে প্রথমত আমরা মিনিংগত দিক থেকে অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং, দেয়ার আর 5 কাইন্ড অফ সেন্টেন্স। তাহলে 5 প্রকারের সেন্টেন্স হচ্ছে অর্থভেদে। আমরা অর্থভেদে যে 5টি সেন্টেন্স করতে পারি সেগুলোর মধ্যে হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। Besides, we can say there are 3 type of sentence, which are সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার বলতে পারি স্ট্রাকচার, দ্যাট মিন ফাংশন, গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে আবার 3 প্রকার। একটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, এটাকে বলি সরল বাক্য, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যেটা করব, আমরা সাধারণত মিনিংগত যে সেন্টেন্স 5টা আছে, ইনশাআল্লাহ আই ট্রাই টু মাই বেস্ট,
আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদেরকে এই মিনিংগত সেন্টেন্সের পাঁচটা সেন্টেন্সের স্ট্রাকচার সহ সবগুলোকে কমপ্লিট করার। তো বন্ধুরা সকলেই আমার এই ক্লাসে মনোযোগ সহকারে যদি দেখো, এমন না যে আসলে শুরু করে অল্প একটু দেখে কেটে গেলাম, তাহলে কিন্তু হবে না। যদি ফুল ক্লাসটা দেখো, আমি আশা করি আজকে আমাদের মিনিংগত এই সেন্টেন্স গুলো ইনশাল্লাহ সবগুলো আমরা সমাধান করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম বলতে চাই যে আমাদের এই যে মিনিংগত যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমার বন্ধুরা দেখো যে এখানে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতেছি, দ্যাট মিন্স এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শব্দ হচ্ছে বিবৃতিমূলক, মানে বর্ণনামূলক। তো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুইটি শাখায় বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর সেকেন্ড সেন্টেন্স যেটা বলতে পারি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সেকেন্ড থার্ড, দ্যাট মিন্স অংশ, আমরা যেটা যে অংশ বলতে পারি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে বিভক্ত করে একটা অ্যাফার্মেটিভ আর একটা কি হতে পারে, তোমরা হয়তো অনেকেই জানো, তারপরেও দেখো, আশা করি খুব ভালো হবে এবং এগুলো তোমাদের খাবার কাজে দিবে। তো দেখো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমরা অনেকেই বলি নেগেটিভ মাইন্ড, কিন্তু এই অ্যাফার্মেটিভ সাধারণত বলি না, বলি যে পজিটিভ মাইন্ড। তো পজিটিভ মানে কি, যে ইতিবাচক যেটা, ঠিক সেম ভাবে আমাদের অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক। আর নেগেটিভ মাইন্ডে আমরা অনেকে নেগেটিভ নেগেটিভ শব্দ ব্যবহার করি, নেগেটিভ মানে হচ্ছে নাবোধক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি আছে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এন্ড নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, এটা হচ্ছে সূচক। আমরা যে কাজগুলোকে করি, যেগুলোকে আমাদের ইতিবাচক, যেগুলোতে আমরা প্রাধান্য দেই, মানুষকে সাপোর্ট করি, সেই কাজগুলোই হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ ইতিবাচক সেন্টেন্স। এবং যে সকল কাজগুলোকে আমরা বলি করা যাবে না বা হচ্ছে নিষেধ করি বা না না এরকম কোনো অর্থ আসে, তখন আমরা বলি সেটাকে নেগেটিভ সেন্টেন্স বলে আখ্যায়িত করি। তারপরও আমরা বন্ধুরা এখানে আরো একটা সেন্টেন্স দেখি, যাতে তোমাদের মানে বোঝার সুবিধার্থে বলতে চাই, যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্স মিনিংগত, সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এক নম্বরে অ্যাসার্টিভ, দুই নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ। তো তোমরা হয়তো বা বলতে পারো যে এই দুটো ক্লিয়ার না করতে কেন আমি আরেকটাতে যাচ্ছি। তো আমাদের এগুলোর সাথে এগুলো রিলেটেড কিভাবে বোঝার সুবিধার্থে আমরা যদি এই তিনটাকে একসঙ্গে বুঝি, তাহলে আমরা খুব দ্রুত মানে এই সেন্টেন্স গুলোকে আয়ত্ত করতে পারবো। তো এট ফার্স্ট আমি বলতে চাই যে আমাদের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার যদি আমি এখানে লিখি, সাধারণত যারা যারা হচ্ছে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ভালো করে পারতে চাও, তাদের জন্য জানা দরকার যেটা, সেটা হচ্ছে আমাদের ভার্ব জানতে হবে। আবার আমাদের কি জানতে হবে, যে আমাদের কিছু কিছু সাহায্যকারী ভার্ব বা ভার্ব সম্পর্কে জানতে হবে। কেন, তোমাদেরকে শুরুতেই কিন্তু আমি বলে আসছি যে একটা সেন্টেন্স আমরা যদি প্রপারলি পারতে চাই, তাহলে আমাদেরকে কিছু উপাদান সেন্টেন্সের জানতে হবে। যেমন এই সেন্টেন্সের উপাদানগুলো কি কি, একটা নাউন, একটা প্রোনাউন, এই দুটা সাবজেক্ট হয় বন্ধুরা। তো এই যে সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে, তার মানে একটা সেন্টেন্সকে প্রপার ভাবে শিখতে গেলে আগে আমাদের সেন্টেন্সে কি জানতে হবে, উপাদানগুলো। এই উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে নাউন, তারপরে একটা হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে আমাদের যেটাকে বলতেছি অবজেক্ট। এই অবজেক্টটা কিন্তু এই নাউন আর প্রোনাউন হতে পারে। তাহলে আমাদের এই তিনটা উপাদান যদি আমরা এট ফার্স্ট মনে রাখি, তাহলে আমরা একটা সেন্টেন্স মেকিং করতে পারবো। তো এই এট ফার্স্ট এই সেন্টেন্স গুলোকে মেকিং করার জন্য আমি তোমাদের সুবিধার্থে কিছু এখানে লিখে দিচ্ছি, যাতে এখান থেকে আমরা এই পাশে সেন্টেন্সটা মেকিং করা আমাদের জন্য সুবিধা হয়। যেমন বন্ধুরা, এট ফার্স্ট যদি বলি আমরা সাবজেক্ট, সাবজেক্ট আসলে কি, এই সাবজেক্ট কিন্তু কি কি হতে পারে, নাউন থেকে সাবজেক্ট হতে পারে। অর্থাৎ এন তে নাউন, এটাকে আর ভাবিও না অনেকে, এটা হচ্ছে এন। তো এই যে এন তে হচ্ছে নাউন এবং পি তে হচ্ছে কি প্রোনাউন। এই প্রোনাউন আর নাউন হচ্ছে কি হতে পারে, সাবজেক্ট। আর সাবজেক্ট শব্দটির অর্থ হচ্ছে কর্তা। তো এটার বাংলা হচ্ছে কি, যে কর্তা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা বিষয় মাথায় রাখি, তাহলে আমরা সাবজেক্ট সম্পর্কে জানতেছি, তাহলে প্রোনাউন গুলো সাবজেক্ট হতে পারে, নাউন গুলো কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। এখন তোমরা সকলেই জানো, যারা হচ্ছে 3, 4 অথবা ক্লাস 2 তে পড়ছো, তো সেখানেও আমাদের হচ্ছে সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়। তো এই যে সাবজেক্ট আসলে আমাদের কোনগুলো, প্রোনাউনের ক্ষেত্রে আমরা হি সি ইট, যেমন বলে আই উই ইউ হি সি দে ইট, এগুলোকে আমরা প্রোনাউন হিসেবে সাবজেক্ট বলতে পারি। তো এগুলো ছাড়াও আমাদের যে নাউনের কথা বলতেছি, নাউন কোনগুলো, যেমন তোমার আমার সকলের যে নাম, এবং আমাদের যেগুলোকে দেখলেই মনে হচ্ছে যে এটা একটা নাম, এই নামগুলো হচ্ছে আমাদের কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। যেমন আমরা যদি এখানে বলি যে আই, তারপর হচ্ছে হুই, এরপর হচ্ছে ইউ, এরপর হচ্ছে হি, শি,
দে, তারপর হচ্ছে ইট, আরেকটা হচ্ছে যে কোনো, একটা হচ্ছে যে কোনো নাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আই, উই, ইউ, এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। আর এগুলো ছাড়া এপাশে বলছি যে যে কোনো নাম, এই যে কোনো নামটাই হচ্ছে আমাদের নাউন। তাহলে এই নাউন আর প্রোনাউন সাবজেক্ট হতে পারতেছে। তো এগুলো আমাদের কোথায় কাজে লাগবে? এগুলো সব কাজে লাগবে এই সেন্টেন্স মেকিং করতে গেলে। অর্থাৎ সেন্টেন্স, আমাদের সেন্টেন্সের যে উপাদান, সেই উপাদানগুলোর মধ্যে এগুলো হচ্ছে উপাদান। এই উপাদানগুলো ছাড়া আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো না। তাহলে এট ফার্স্ট আমরা এগুলোকে জেনে রাখলাম। তারপর যেটা বলছিলাম, ভার্ব লাগবে। তো আমরা ভার্বের যে সেক্টর গুলো জানবো, এই যে ভার্ব, ভার্ব দিয়ে আমরা হচ্ছে তিনটা সেক্টর পড়বো। তো এই ভার্বের একটাকে বলা হয় মেইন ভার্ব, একটাকে কি বলতেছি? মেইন ভার্ব। তো এই যে মেইন ভার্ব, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে সুন্দরভাবে লিখে দিচ্ছি। আবারও বলতেছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিঃস্বার্থভাবে বলতেছি, তোমাদের সুবিধার্থে এই এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে ডে বাই ডে ক্লাসগুলো নেওয়া হবে। বিশ্বাস করো, তোমরা যদি এই ক্লাসটা প্রপারলি মনোযোগ সহকারে ফুল ক্লাসটা দেখো, তোমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা আসলে আমাদের নিজেদের সাথে না, তোমাদের এই সমস্যাগুলোকে সমাধান করার জন্যই আমাদের এই এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে ক্লাসগুলো নিচ্ছি। তো এখানে আবার বলা হচ্ছে মেইন ভার্বকে একটা কি বলতে হচ্ছে? মেইন ভার্ব। তো বন্ধুরা, মেইন ভার্ব কোনগুলো? তো এখানে মেইন ভার্ব বলা হচ্ছে, মেইন ভার্ব বলতে যে ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই অর্থ দিতে পারতেছে, সেটাই হচ্ছে মেইন ভার্ব। যেমন এখানে আমরা বলতে পারি যে ডু, তারপর হচ্ছে কি ডিড, তারপর হচ্ছে ডান। তো এখানে আমাদের হচ্ছে তিনটা ক্যাটাগরি। তো এটাকে আমরা আবার বলতে পারি ভি1, এটাকে বলতে পারি ভি2, আর এটাকে বলতে পারি ভি3। আমার মনে হয় হয়তো তোমরা বুঝতে পারতেছো না, লেখাগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে। আহ বোঝা যাচ্ছে কিনা এগুলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবা, যাতে করে পরবর্তী ক্লাসগুলো বা সবকিছু ফ্লুয়েন্ট হয়, তোমাদের বুঝতে সুবিধার্থে হয়। এই ক্লাসগুলো যেন আফসোস থেকে না যায়। সকলেই কমেন্ট করে জানাবা। এবং আরো একটা কাজ, যদি আমাদের এই ক্লাসগুলো এমএস একাডেমিক জুনিয়র পক্ষ থেকে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবা। কারণ এই সাবস্ক্রাইব এবং তোমাদের কমেন্ট, শেয়ার, এগুলোর মাধ্যমে আমরা অনুপ্রাণিত হব এবং সুন্দর সুন্দর ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, এবং তোমাদের জন্যই এটা হচ্ছে অনেক সুবিধাজনক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো মেইন ভার্ব কোনগুলো? একটা যেমন আমি বলছি ডু, একটা ডিড, আর একটা ডান। তো এগুলোই হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের শাখা থাকে কয়টি? তিনটি। একটাকে বলি আমরা ভি1, একটাকে বলি ভি2, আর একটাকে বলি ভি3। তো অনেকেই ভি1, ভি2, ভি3 বলে, আবার অনেকে বলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরকম একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা ফার্স্ট ফর্ম, আর একটা হচ্ছে পার্টিসিপল যেটাকে বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এই যে তিনটা সারি, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে পার্টিসিপল। তো ফার্স্ট পার্টিসিপল বলা হচ্ছে যেটাকে। তো এটা ছাড়াও আমরা এখন যেটা শিখবো, এগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব গুলো আমরা সকলে জানি, সেগুলো হচ্ছে কি am, তারপর হচ্ছে is, তারপর হচ্ছে are, এরপর হচ্ছে was, তারপর হচ্ছে were, তারপর have, এরপর হচ্ছে has, এবং আমরা বলতে পারি যে আমাদের had। এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলোকে আমরা বলতেছি অক্সিলারি ভার্ব। এছাড়াও আমাদের আছে আরো একটি অংশ, সেটা হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে এই যে মডাল অক্সিলারি বলতেছি, তাহলে মডাল অক্সিলারি কোনগুলো হবে? আমরা বলতে পারি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই, আমাদের যে এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি কেউ পিডিএফ পেতে চাও, আমাদের সুন্দরভাবে আরো যদি পেতে চাও, তাহলে আমাদের হচ্ছে এই যে চ্যানেলের হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং হচ্ছে সাবস্ক্রাইব দিবা, দিয়ে আমাদেরকে কমেন্টে জানাবা। তাহলে আমরা তোমাদের সাথে যোগাযোগ করে এই সকল বিষয়গুলোর পিডিএফ দিয়ে দিব, আমাদের তৈরি করা ফ্লুয়েন্ট পিডিএফ। যেমন আমাদের এখানে আছে 1000 ভার্বের শীট আছে। যেমন এগুলো যদি তোমরা পড়ো, এই যে 1000 ভার্বের শীট, এগুলো যদি পড়ো, তাহলে ইংলিশে আশা করি কোনো ধরনের সমস্যা থাকবে না। এই ধরনের অসংখ্য পিডিএফ আছে আমাদের কাছে, তোমাদের বেসিক গুলোকে দূর করা এবং তোমাদেরকে হাই কোয়ালিটি অর্থাৎ ইংলিশে মজাদায়ক এবং ইংলিশে সব
যেন আমরা সব বিষয়ে ভালো করে বুঝতে পারি, শিখতে পারি, সবকিছুকে আয়ত্ত করার সকল ধরনের টেকনিক এবং সবকিছুর জন্য আমাদের পিডিএফ এবং এ ধরনের অনেকগুলো হ্যান্ডশিট আছে। তো এগুলো যারা যারা কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে তাদেরকেই আমাদের সাথে যোগাযোগ করলে তাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে দিয়ে দেওয়া হবে। তো যারা সাবস্ক্রাইব করবে না, কমেন্ট করবে না, তারা কিন্তু চাইলেই পাবে না। আমরা দেখবো যারা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তাদেরকে এই হ্যান্ডশিট এবং পিডিএফ গুলো আমরা দিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে যেটা লিখলাম যে এখানে মডেল অক্সিলারি ভার্ব সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমাদের খুব স্বল্প সময়ে ক্লাসটা শেষ করব। তো এখানে এই যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এই বিষয়গুলো সব যারা জানতে চাও তারা কমেন্ট করে জানাবা, আমরা তাদেরকে পিডিএফ দিব। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা এখন চলো শুরু করি। আমরা লিখছি এখানে দেখো যে সেন্টেন্স হচ্ছে অর্থগত দিক থেকে কয় প্রকার বন্ধুরা? অর্থগত দিক থেকে 5 প্রকার। একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, একটা অবজেক্টিভ আর একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা লিখে ফেলছি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে বলে বিবৃতিমূলক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। আবার আরেকটা অর্থগত সেন্টেন্স কি, একটা ইন্টারোগেটিভ যেটাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। তো এই প্রশ্নবোধক যে বাক্যটা এটাকেও কিন্তু আমরা দুই ভাবে গঠন করতে পারি। তো চলো আমরা গিয়ে স্টার্ট করি যে এগুলোর আসলে কি হবে। তো আমরা এদিকে তোমরা কমেন্ট করে জানাবা অবশ্যই তোমাদের এই লেখাগুলো বা এই বিষয়গুলোতে কোনটাতে কার কোনো সমস্যা হচ্ছে নাকি। আর সব থেকে বড় কথা, তোমরা যখন এই ক্লাসগুলো দেখবা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, কারণ হয়তোবা লেখার কারণে কোনো একটা লাইন মিশিয়ে দিতে পারি, তখন সমস্যা হতে পারে বোঝার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে দিচ্ছি অ্যাফার্মেটিভ দিয়ে দিচ্ছি। এখানে আমরা কি দিচ্ছি? অ্যাফার্মেটিভ। তার নিচে দিচ্ছি আমরা নেগেটিভ এবং তার নিচে দিচ্ছি ইন্টারোগেটিভ। তো আমরা এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে লিখবো, কিভাবে তৈরি করব সেন্টেন্স গুলো? আমরা বলছি না যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একজন বক্তার মনের ভাব প্রকাশ করলে তখন আমরা তাকে সেন্টেন্স বলি। এবং সেন্টেন্স তৈরি করার জন্য এট ফার্স্ট যেটা লাগে আমাদের সাবজেক্ট লাগে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি লাগে? সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট কোনগুলো? দেখো, প্রোনাউন অর্থাৎ নাউন অথবা প্রোনাউন, এটাকে আমরা এনপি বলতে পারি সংক্ষেপে। তো এন তে নাউন আর পি তে হচ্ছে প্রোনাউন। তাহলে নাউন, প্রোনাউন এগুলো কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। আর সাবজেক্ট কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, দে, ইট, যে কোনো নাম, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এরপরে আমরা লিখছি কি দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্ব কে লিখছি। তো ভার্বের মধ্যে আমরা যেটা ডিভাইডেড করছি যে সেটা হচ্ছে ভার্বের এখানে কি লিখছি? মেইন ভার্ব। মেইন ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডান, গোইং, গন, কাম, কিম, কাম, ডিং, ডাং, ডাং, অ্যাট, ইটেন, রিট, রিট, প্লে, প্লে, প্লেইং, সিং, সাং, সাং। এই যে এই ভার্বগুলোই হচ্ছে আমাদের মেইন ভার্ব। এই যে ভার্বের 1000 শীট, অর্থাৎ ভার্বের 1000 ভার্বের শীটের পিডিএফ যারা চাবে, যারা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, আমি এমডি সোহেল রানা বলতেছি, এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে ইনশাআল্লাহ তোমরা 1000 ভার্বের শীট পেয়ে যাবা। সেটা তোমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে, যেখানে। তবে সাবস্ক্রাইব এবং কমেন্ট লাগবে। যে করবে তাকে আমরা আমাদের এই এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে এই শীটটা বিনামূল্যে দিয়ে দেব। যে শীট তোমাদের অনেকে প্রাইভেট পড়তে গিয়ে টিচারের কাছ থেকে নিতে হয়, আবার কাউকে প্রাইভেট না পড়লে দেয় না, অনেক ধরনের আসলে ইস্যু থাকে, যেখানে আমরা বিনা স্বার্থেই তোমাদেরকে দিয়ে দেবো। শুধু একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করলেই তোমরা পেয়ে যাবা আমাদের এই শীটটা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের বললাম যে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে আমাদের কি লাগতেছে? ভার্ব। তো এখানে ভার্বের বিষয়টা তোমাদেরকে আবারও বলতেছি। ভার্বের আমরা ক্যাটাগরি করছি কিভাবে দেখো, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো আমি এখানে ভার্ব দিচ্ছি, তার মানে আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটির এখানে ভার্বের কি হতে পারে? মেইন ভার্বও থাকতে পারে, অক্সিলারি ভার্বও থাকতে পারে, আবার মডাল অক্সিলারি ভার্বও থাকতে পারে। এরপর আমরা কি করব? এখানে সেকেন্ড অর্থাৎ থার্ড কাজ, আমি বলছিলাম যে একটা সেন্টেন্সকে মেকিং করতে গেলে প্রধানত তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এই তিনটা এলিমেন্টস যদি আমরা না জানি, উইদাউট দিস এলিমেন্ট উই ক্যান মেক এনি সেন্টেন্স ইন আওয়ার গ্রামার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলতেছি, তিনটা অবদান। একটা হচ্ছে আমাদের সাবজেক্ট লাগবে, একটা আমাদের ভার্ব লাগবে, আর একটা কি লাগবে? অবজেক্ট। আর আমরা অলরেডি এখানে সাবজেক্ট সম্পর্কে জানছি, ভার্ব সম্পর্কে জানতে পেরেছি। ভার্ব কোনগুলো? একটা হচ্ছে মেইন ভার্ব, আর এগুলো অক্সিলারি ভার্ব, আর এগুলো হচ্ছে কি? মডাল অক্সিলারি ভার্ব। এখন বাকি আছে আমাদের কি? অবজেক্ট। তো আমরা যেমন এখানে নাউন আর প্রোনাউনকে সাবজেক্ট করছি, ঠিক সেম ভাবে আমরা আবার এই নাউন আর প্রোনাউন গুলোকে কি করতে পারি? আমরা অবজেক্ট করতে পারি। কিভাবে অবজেক্ট করব? যেমন আমাদের এখানে কি ছিল? আই ছিল, ঠিক সেম ভাবে মি, তারপর আস, তারপরে ইউ বলতে পারি, তারপর ইট বলতে পারি, এরপরে হিম বলতে পারি, তারপরে হার বলতে পারি,
এরপর হচ্ছে দেম বলতে পারি, এছাড়াও আমরা কি বলতে পারি, যে কোনো নাম। তো আমাদের এই যে কোনো নাম, তো এইখানে বন্ধুরা আমাদের দেখানো হচ্ছে যে একটা সেন্টেন্সকে মেকিং করার জন্য সব উপাদানগুলো আমরা আগে জানতেছি। আশা করি আমরা কি করতে পারবো, যে কোনো টাইমে যে কোনো সময় সেন্টেন্স মেকিং করতে পারবো। তো এখানে দেখো প্রথমে আমাদের সাবজেক্ট লাগতেছে, তারপরে ভার্ব লাগতেছে, তারপরে কি লাগতেছে, অবজেক্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগতেছে আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে আমাদের যে সাবজেক্ট দেখো, যেমন আমাদের এগুলো হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব এগুলো হচ্ছে ভার্ব, তারপরে কি অবজেক্ট এগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যদি এখান থেকে যদি সবগুলো একটা একটা করে তুলে নিয়ে আসি, কোনটা দেখে দেখে বলো তো? আমরা যদি দেখি এই যে এস ইউবি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলোকে দেখে দেখে উঠে নিয়ে আসি আমাদের সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে এই উপাদানগুলোকে, এই উপাদানগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারবো না। তো দেখো আমাদের হচ্ছে এখানে এট ফার্স্ট কাকে লাগতেছে, সাবজেক্টকে লাগতেছে। তাহলে সাবজেক্ট কোথায়, আই উই ইউ হি সি দে, এগুলো সাবজেক্ট। তাহলে এগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটা নিয়ে আসি। কোনটাকে নিয়ে আসতে পারি? সাপোজ যেহেতু আমরা সকলেই ইন্ডিভিজুয়ালি কাউকে না বলে আমরা সকলেই বলতেছি, এই কারণে আমরা উই নিয়ে আসি। তো আমরা বলতেছি উই, তাহলে উই মানে কি? আচ্ছা পরে মিনিং এ আসতেছি। তাহলে এট ফার্স্ট আমরা এই সাবজেক্টের জায়গাগুলো থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আসলাম। সেটা কি নিয়ে আসলাম? উই নিয়ে আসলাম। তাহলে উই নিয়ে আসার পর সেকেন্ড কাজটা আমাদের কি? সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের এখানে ভার্ব কে বলতেছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা কি মেইন ভার্ব নিয়ে আসবো, নাকি আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, নাকি মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসবো? তো এট ফার্স্ট আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে, আমরা হচ্ছে মেইন ভার্বকে নিয়ে আসি। যেমন আমাদের এখানে দেওয়া আছে ডু, তাহলে আমরা যদি ডু না নিয়ে আসি, এই ধরনের আরো কিছু মেইন ভার্ব নিয়ে আসি। যেমন আমরা বলতে পারি এখানে আমাদের কল, আমরা বলতেছি যে উই কল বলতেছি, সরি এটা আসলে নেগেটিভে এসে গেছে যার কারণে আমাদের হয়তোবা মিস্টেক হবে বুঝতে। তো আমরা বলতে পারি উই কল। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আসছি, তারপর ভার্বের জায়গায় আমরা বলছিলাম মেইন ভার্ব। এটা জাস্ট তোমাদেরকে বোঝানো হয়েছে এটা ভি1, এটা ভি2, ভি3, এ ধরনের আরো অনেকগুলো ভার্ব আছে। যেমন আমরা হচ্ছে বলতে পারি এই যে খল, 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 এরকম করে অসংখ্য ভার্ব আছে। এই ভার্বের শীটগুলো যারা পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট করতে হবে। তাহলে আমি তোমাদের তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই আমি তোমাদেরকে হচ্ছে আমার এই শীটটা দিয়ে দিব বিনামূল্যে, বিনা স্বার্থে। আমার তৈরি করা এবং পরিশ্রম করা এই শীটটা তোমরা পেয়ে যাচ্ছ। তো এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা সাবজেক্ট উই নিলাম এবং এই যে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। এই যে বলছি যে মেইন ভার্ব, তো সেই মেইন ভার্বের এটা হচ্ছে খলটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এরপরে আমাদের লেখা আছে এখানে অবজেক্ট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবজেক্ট কোনগুলো? এই যে এই পাশের গুলো হচ্ছে অবজেক্ট। আমরা লিখছি যে আমাদের নাউন আর হচ্ছে প্রোনাউন কি হতে পারে, অবজেক্ট হতে পারে। তাহলে আমাদের এখানে মি একটা অবজেক্ট, আস একটা অবজেক্ট, ইউ একটা অবজেক্ট, ইট একটা অবজেক্ট, হিম একটা অবজেক্ট, হার একটা অবজেক্ট, দেম একটা অবজেক্ট। তো উই কল, এখন দিয়ে আমরা যদি এখানে কি করি, ইউ দিয়ে আসি সাপোজ, অথবা আমরা বলি যদি হিম নিয়ে আসি তারপর হবে, তাহলে আমরা এখানে হিম দেই। তাহলে উই কল হিম। তাহলে উই কল হিম অ্যাজ আ টিচার ইন এমএস একাডেমিক জুন। তো আমরা তাহলে বলতেছি যে উই কল হিম, আমরা তাকে ডাকি। তাহলে এই সেন্টেন্সটাকে আবার নেগেটিভ করব আমরা কিভাবে? তো এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব, তোমরা হয়তো বলতে পারো যে স্যার মেইন ভার্ব দিয়ে কেন শুরু করলাম? বিষয়টা হচ্ছে আমরা যদি এই মেইন ভার্বটা তোমাদেরকে শেখাই তাহলে পরবর্তী বিষয়গুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো দেখো আমরা যদি মেইন ভার্ব দিয়ে শুরু করি, মাথায় রাখতে হবে যে আমাদের এই যে মেইন ভার্ব, এখানে যদি আমি লিখি এই মেইন ভার্বের মধ্যে দুইটা শাখা থাকে, একটা ডু আর একটা হচ্ছে ডাস। মেইন ভার্বের সাথে কয়টি শাখা থাকে? দুইটা, একটা হচ্ছে ডু আর একটা ডাস। তো এখানে আবার মাথায় রাখতে হবে এই ডু ভার্বটি এটি ব্যবহৃত হয়, এটি হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো কাদের সাথে? যদি আমাদের উই, অর্থাৎ যদি বলি আই, তারপরে উই, এরপর হচ্ছে ইউ, তারপরে হচ্ছে দে, এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারবো। এবং ডাস ভার্বটাকে আবার ব্যবহার করা যাবে কখন? যদি আমরা কি করি, এই ডাস ভার্বটাকে যদি আমরা হি সাবজেক্ট পাই, অথবা শি সাবজেক্ট পাই, অথবা ইট পাই, অথবা যে কোনো নাম পাই, যদি আমরা যে কোনো নাম পাই, যেমন ডাস ভার্বটা আমরা ব্যবহার করতে পারবো যদি হি সি ইট যে কোনো নাম, অর্থাৎ আমাদের আই উই ইউ দে, এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডুটা ব্যবহার করতে পারবো, হি সি ইট যে কোনো নামের ক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে উই হচ্ছে সাবজেক্ট, কল হচ্ছে মেইন ভার্ব, হিম হচ্ছে
অবজেক্ট। তো এগুলোর মধ্যে থেকে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে উইকে নিয়ে আসতে হবে এবং আমাদেরকে তাকাতে হবে আমাদের যে মেইন ভার্বের মধ্যে ডু আর ডাজ আছে এটা এই ডু আর ডাজকে আমরা কখন ব্যবহার করব। আমরা যখন নেগেটিভ করতে যাব অথবা ইন্টারোগেটিভ করতে যাব তখন আমাদেরকে ডু আর ডাজ ব্যবহার করতে হবে। তো আমরা এই যে এখন এটাকে নেগেটিভ করতে যাচ্ছি মেইন ভার্বটাকে, এই মেইন ভার্বের ভিতরে যে ডু আর ডাজ এটাকে বের করতে হবে। তাহলে উই আমাদের কোন ক্যাটাগরি দেখো যে আই উই ইউ দে এই চারটা কার সঙ্গে হয় ডু এর সাথে হয়। তার মানে আমাদের এই মেইন ভার্বের যে মধ্যে যে ডু আর ডাজ আছে তাহলে আমরা এখন কোনটাকে নিব ডু কে নিব, কারণ আমি লিখে দিচ্ছি যে ডু ভার্বটি অর্থাৎ মেইন ভার্বের মধ্যে অর্থাৎ ভি ওয়ান এর মধ্যে যে ডু ডাজ থাকে তার মধ্যে হচ্ছে আমাদের কোনটা নেয় আমাদের আই উই ইউ দে এটাই হচ্ছে ডু কে নেয়। তো তাহলে আমাদের হচ্ছে এইখানে আমরা কি করব আমাদের এই স্ট্রাকচার যদি আমরা এখানে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি আমরা এট ফার্স্ট আগে আমরা সাবজেক্ট দিতে পারি। সাবজেক্ট দেওয়ার পর কিসের ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমি এখানে এটাকে ইন্ডিকেট করি ভি1 যদি আমরা এটাকে এখানে কি করি ভি1 ইন্ডিকেট করি তাহলে আমরা এখানে কি করব ডু অবলিক কি করব ডাজ দিব দিয়ে আমরা কি বলতে পারি প্লাস নট প্লাস কি করব ভি1 তারপরে আমরা অবজেক্ট লিখব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও দেখো এখানে সাবজেক্ট এখানে ভি1 এখানে অবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট যুক্ত এই সেন্টেন্সটাকে অর্থাৎ ভি1 যুক্ত এই সেন্টেন্সটাকে এই অ্যাফারমেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এই ভি1 এর মধ্যে আমাদের ডু আর ডাজ আছে তাহলে আমরা এই ভি1 এর মধ্যে কি ডু আর ডাজ যদি বের করে নিয়ে আসি তারপরে নট দেই এরপরে এই ভি1টাকে বসাই তারপরে অবজেক্টকে বসাই তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। অনেক ক্লিয়ার আমাদের কাছে এটা ক্লিয়ার যে আমরা নেগেটিভ করলাম কিভাবে যে এই ভি1 এর মধ্যে ডু আর ডাজ আছে আমরা যখন এই ভি1 যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে যাচ্ছি তাহলে আমাদের তখন কি করতে হচ্ছে ভি1 থেকে ডু আর ডাজ বের করে আমরা নট দিচ্ছি দিয়ে ভি1 দিচ্ছি তারপর অবজেক্ট দিচ্ছি এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর প্রশ্নটা যে আবার আমাদের কাছে একটা প্রশ্ন আসতেছে যে আমরা আসলে ডু কখন ব্যবহার করব আর ডাজ কখন ব্যবহার করব। আমাদের যদি সাবজেক্ট কখনো আই উই ইউ দে এই চারটা সাবজেক্ট কখনো এই চারটার মধ্যে যে কোনো একটা হয় তাহলে আমরা ডু নটটাকে ব্যবহার করব ডু নট। আর যদি দেখি সাবজেক্ট হি সি ইট যে কোনো নাম হচ্ছে তাহলে আমরা কি ব্যবহার করব আমরা ডাজ নট ব্যবহার করব। সাপোজ আমাদের এই যে এখানে দেখো বন্ধুরা যে আমাদের এইখানে যদি আমরা এটাকে নেগেটিভ করি এটাকে তাহলে আমরা এট ফার্স্ট কি লিখবো আমাদের উই হচ্ছে সাবজেক্ট তাহলে উই সাবজেক্টটা লেখার পরে আমাদের ভি1 এর মধ্যে কি আছে ডু আর ডাজ আছে। এখন আমাদের সাবজেক্টে কি উই এই যে ডু এর সাথে কি হয় আই উই ইউ দে তাহলে আমরা এখানে উই আছে উই এর ক্ষেত্রে আমরা কি বসাবো ডু বসাবো তারপরে আমরা কি দিব নট দিব দিয়ে আমাদের ভি1 কি ছিল খর্ড তাহলে আমরা খর্ড দিচ্ছি দেওয়ার পর আমরা কি করতেছি এর পাশে আমাদের অবজেক্ট কি আছে হিম তাহলে আমরা হিম দিচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট থাকতেছে ভি1 থাকার কারণে ডু আর ডাস এর মধ্যে আমরা ডু নট নিচ্ছি কারণ আমাদের আই উই ইউ দে এই চারটি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট উই আছে যদি এখানে হি সি যে কোনো নাম থাকতো আমরা এখানে ডাজ নট দিতাম তারপরে ভি1 তারপরে অবজেক্ট এটাই আমাদের নেগেটিভ সেন্টেন্স। এরপরে চলে আসো আমাদের এখানে ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মটা হচ্ছে আমরা ঠিক সেম ভাবে করতে পারবো শুধু মাথায় রাখতে হবে নেগেটিভের ক্ষেত্রে যেমন আমরা ডু আর ডাজ নটটাকে নিয়ে আসছিলাম ঠিক সেম ভাবে ইন্টারোগেটিভ করতে গেলে ভি1 থেকে ডু আর ডাজটাকে শুধু সাবজেক্টের শুরুতে বসাতে হবে মানে সাবজেক্টের পূর্বে বসাতে হবে। যেমন আমি এখানে স্ট্রাকচারটা যদি লিখি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে যেমন ডু অবলিক ডাজ তারপরে প্লাস তাহলে ডু অবলিক ডাজ তারপর প্লাস দিয়ে আমরা লিখবো সাবজেক্ট এরপরে আমাদের ভি1 তারপর হচ্ছে অবজেক্ট এবং সবার শেষে একটা ইন্টারোগেটিভ সাইন দ্যাট মিন্স প্রশ্নবোধক চিহ্ন। তো আমাদের এইখানে আমরা কি করতেছি ডু আর ডাজ কিভাবে নিয়ে আসলাম নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসে আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডু আর ডাজটাকে সাবজেক্টে পূর্বে বসাবো। কারণ অনেকে এখন বলতে পারো নট কোথায় গেল স্যার এই নট তো এখানে থাকবে না কেন থাকবে না কারণ এটা তো ইন্টারোগেটিভ। হ্যাঁ ইন্টারোগেটিভ এরও নট নিয়ে আসা যায় একটু পরে আসতেছি। তো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী যদি এখানে আমরা সেন্টেন্সটা লিখি তাহলে আমাদের কি লিখবো সর্বপ্রথম ডু আর ডাজ লেখা লিখবে। তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে উই তাহলে সাবজেক্ট যদি আই উই দে এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি টু ব্যবহার করি এই কারণে আমরা এখানে দিচ্ছি যে ডু তারপরে আমাদের সাবজেক্ট ছিল উই কে বসাচ্ছি তাহলে ডু উই এরপরে আমাদের হচ্ছে কি বসাবো আমরা ডু উই এরপরে আমাদের ভি1 যেটা আছে ভি1 বসাবো যেমন কল এরপর আমাদের হচ্ছে কি আছে অবজেক্ট হচ্ছে হিম এবং সবার শেষে একটা ইন্টারোগেটিভ সাইন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। চলো এবার আমরা মিনিং করি। এখানে অ্যাফারমেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট যুক্ত এই সেন্টেন্সটাকে যদি আমরা
অনুযায়ী যদি আমরা বাক্য তৈরি করি, তাহলে আমাদের সর্বপ্রথম এই সেন্টেন্স মেকিং করার জন্য সাবজেক্ট নিয়ে আসলাম। এই যে এগুলো সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট উই নিছি আমরা, এবং ভার্ব নিতে বলছে আমরা মেইন ভার্বের মধ্যে থেকে আমরা এখানে কল ভার্বটাকে নিছি, এটাকে ভি1 বলা হয়। দ্যাট মিন্স এটা হচ্ছে মেইন ভার্ব, এবং এই মেইন ভার্বের পর আমাদের অবজেক্ট লাগবে। আমরা অবজেক্ট নিছি হিম। অবজেক্ট কোথায়? এই যে এখানে অবজেক্ট আছে, এখানকার মধ্যে আমরা এই অবজেক্টগুলোর মধ্যে থেকে আমরা হিম অবজেক্টটাকে এখানে বসাইছি। এটা আমাদের সেন্টেন্স হয়ে গেছে। তাহলে উই মানে আমরা, খরল মানে ডাকি, খরল মানে ডাকি, হিম মানে তাকে, তাহলে আমরা ডাকি তাকে। এরপর আমাদের দ্বিতীয় যেটা আছে নেগেটিভ সেন্টেন্স, সাবজেক্টের পর আমরা বলতেছি ডু ডাজ প্লাস নট। কখন? এই যে ভি1 যুক্ত সেন্টেন্সের কারণে যখন আমরা নেগেটিভ করতে যাব, তখন আমাদেরকে সাবজেক্টের পরে ডু আর ডাজ নট বসাতে হবে। তারপর যে ভি1 কে বসাবো, অবজেক্টে বসবে। তো এখন এখানে আমরা উই এর পর ডু নট কেন বসাইছি, এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে ভি1 এর মধ্যে আমাদের ডু আর ডাজ ছিল, এটাকে নিয়ে আসার পর আমাদের দেখতে হবে সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে চারটার মধ্যে যে কোনো একটা হয়, তাহলে আমরা ডু নট বসাবো নেগেটিভ করার ক্ষেত্রে। আবার যদি আমাদের হি, শি, ইট যে কোনো নাম থাকে সাবজেক্ট, তাহলে আমরা ডাজ নট বসাবো। তো আমাদের এখানে যেহেতু উই আছে, এই কারণে আমরা ডু নট, তারপরে কল হিম দিয়ে দিচ্ছি। তাহলে উই ডোন্ট অথবা ডু নট কল হিম, আমরা তাকে ডাকি না। এছাড়াও আমাদের ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেম নিয়ম। আমরা বলতে পারি যে আমাদের ভি1 যুক্ত সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করতে যাব, তখন আমরা হচ্ছে ভি1 থেকে ডু আর ডাজটাকে সাবজেক্টের পূর্বে বসাবো। এই যে পূর্বে বসাইছি, দেখো বন্ধুরা, যে ডু আর হচ্ছে ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভি1, তারপরে হচ্ছে অবজেক্ট। তো আমাদের শুরুতে ডু কেন বসাইলাম? কারণ এই যে সাবজেক্টটা হচ্ছে ওই, এখানে যদি হি থাকতো তাহলে ডাজেন্ট বসাতাম, এখানে যদি সি থাকতো ডাজেন্ট বসাতাম, এখানে যদি ইট থাকতো অথবা যে কোনো নাম থাকতো ডাজেন্ট বসাতাম। এখানে আই, উই, উ, দে এই চারটা সাবজেক্টের মধ্যে উই আছে, এই কারণে ডু বসাইছি। তারপরে আমাদের প্রশ্নবোধক একটা চিহ্ন দিলেই এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। বাংলা, ডু উই কল হিম, আমরা কি তাকে ডাকি? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভি1 ছাড়া আমরা যদি কখনো আমাদের এই এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই সাহায্যকারী ভার্বগুলোকে আমরা কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ভি1 এবং সাবজেক্টের মাঝখানে বসাই, তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। এবং এই অক্সিলারি ভার্বগুলোর পর এখানে নিয়ে এসে যদি আমি নট বসাই, নেগেটিভ হয়ে যাবে। আবার এই অক্সিলারি ভার্বগুলোকে যদি আমি সাবজেক্টের শুরুতে বসাই অর্থাৎ পূর্বে বসাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ভেরি সিম্পল। আমরা যদি এটাকে পারি, আমাদের জন্য এটা অনেক ইজি। তো দেখো বন্ধুরা, আমরা বলতেছি যে এই অক্সিলারি ভার্বগুলো যদি মেইন ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে থাকে, যদি নট না থাকে, এটা অ্যাফার্মেটিভ। আবার এই অক্সিলারি ভার্বগুলোকে যদি আমরা কি করি, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে বসানোর পর এগুলোর পর নট বসাই, তাহলে এটা নেগেটিভ। তাহলে কি হচ্ছে? নেগেটিভ। এবং এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের এই অক্সিলারি ভার্বগুলো এবং মডেল অক্সিলারি ভার্বগুলোকে যদি আমরা কোথায় বসাই, আমাদের সাবজেক্টের পূর্বে বসাই, তাহলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। অনেক ইজি। তো এই ছিল আমাদের আজকে সেন্টেন্সের ক্লাস। আরো আমাদের অনেক টপিকস আছে। ক্লাসটা আসলে যতটুকু করানো হয়েছে তোমরা ডে বাই ডে দেখো। একদিনে যদি আমরা একটা বই শেষ করতে চাই, তাহলে এটা বোকামি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, আর হচ্ছে অ্যাসার্টিভ এর দুইটা পার্ট পড়লাম, অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, আর একটা শিখলাম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইম্পারেটিভ আর অপারেটিভ শিখবো, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সটা অনেক ইন্টারেস্টিং। এটার সঙ্গে আমরা হচ্ছে আমাদের যে আমরা বলতে পারি স্ট্রাকচার অফ সেন্টেন্স, যে গঠনগত সেন্টেন্সগুলোকে অ্যাডজাস্ট করে আবার আমরা হচ্ছে ক্লাস দিয়ে দেবো। তো আমাদের ক্লাসগুলো ডে বাই ডে থাকবে। তবে আমরা অনুপ্রাণিত হব যদি তোমরা হচ্ছে কমেন্ট করো, শেয়ার করো, এবং হচ্ছে সাবস্ক্রাইব করো, এবং শেয়ার দাও, লাইক দাও। সবকিছু যদি করে থাকো, তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে তোমাদের সুবিধার জন্য আমাদের এই এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে ক্লাসগুলো প্রতিদিন ছাড়া হবে। তোমাদের সুবিধার জন্যই বন্ধুরা আমরা এসেছি। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, তোমাদের হচ্ছে সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক, শেয়ার ইনশাআল্লাহ যেন সকলেই দিয়ে দাও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে এই যে বিষয়গুলো শেষ করলাম। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবগুলোকে আবার যার যেটা সমস্যা হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো আমি হচ্ছে সর্বশেষ এটা হচ্ছে একটু বলে আবার হচ্ছে রিভিশন দিয়ে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তো যারা যারা ক্লাসটা দেখতেছো বা দেখবা, তারা ভালো সুন্দরভাবে এবং হচ্ছে খাতা কলম নিয়ে সবগুলোকে লিখবা। এভাবে যদি সবগুলো প্রতিদিন লেখো আর আমার কথাগুলোকে যদি তোমাদের মতো করে বুঝিয়ে সাজিয়ে লেখো, এবং প্রতিদিন যদি আমাদের এই ক্লাসটা তোমরা উপভোগ করো, আমি মনে করি আমাদের এই এমএস একাডেমি জুনের পক্ষ থেকে তোমাদের জন্য এটা এত পরিমাণে সুবিধা এবং হেল্পফুল হবে যে ইংলিশে প্যাসেজ থেকে শুরু করে এভরিথিং ইংলিশে তোমরা পারবা ইনশাআল্লাহ।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলতেছি যে আমাদের সেন্টেন্স অর্থগত দিক থেকে 5 প্রকার। সেই 5 প্রকারের মধ্যে একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। যে দুইটা সেন্টেন্স আমরা শিখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, এই বাক্যটা দুই ভাগে বিভক্ত, একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এবং আরেকটি সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ, এটারও প্রকারভেদ আছে যেটা নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো এখানে আমাদের বিষয়টা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমরা পড়লাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেকিং করতে বা সেন্টেন্স মেকিং করতে গেলে এট ফার্স্ট আমাদেরকে লাগে সাবজেক্ট, তারপর লাগে ভার্ব। সাবজেক্ট কোনগুলো? আই, ও, ইউ, হি, সি, দে, ইট, যে কোনো নাম, এগুলো হচ্ছে সাবজেক্ট। এবং হচ্ছে ভার্ব, ভার্বকে আমরা বলতেছি মেইন ভার্ব, যেমন ডু, ডিড, ডান, এরকম এগুলো হচ্ছে মেইন ভার্ব। এরপরে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এছাড়াও আমরা বলতে পারি মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো। এবং আমরা এই পাশে আরো শিখে ফেলছি যে অবজেক্ট, তাহলে মি, আস, ইউ, তারপরে হচ্ছে ইট, হিম, হার, দেম, যে কোনো নাম, এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা লিখছি সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে আমাদের, সাবজেক্টগুলো থেকে আমরা উই সাবজেক্টকে নিচ্ছি, দেওয়ার পর ভি1 হিসেবে আমরা একটা কল, এই কল ভি1টাকে নিয়ে নিচ্ছি। এরপর আমাদের অবজেক্ট হিসেবে এই পাশ থেকে আমরা হিম নেওয়া হয়েছে আমাদের। তো এরপর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাচ্ছি, নেগেটিভ করার সময় আমরা আমাদের এই যে সাবজেক্টকে সাবজেক্টে রাখতেছি এবং ভি1 এর মধ্যে আমরা বলতেছি যে ডু আর ডাজ আছে। নেগেটিভ করার সময় ডু আর ডাজ এর পর নট বসে। তো আমরা এখানে শুরুতে আগে সাবজেক্ট নিচ্ছি, তারপরে ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এবার আমরা যখন হচ্ছে নেগেটিভ সেন্টেন্সটাকে লিখতেছি, উই ডু নট লিখলাম। কেন? কারণ আমরা এখানে লিখছি যে ডু ভার্বটি হয় আই, উই, ইউ, দে, এই চারটি সাবজেক্টের সঙ্গে ডু ভার্বটি হয়, এবং ডাজ শব্দটি, এই ডাজ শব্দটি হয় হি, সি, ইট, যে কোনো নাম, এগুলোর সাথে। তো আমাদের এখানে সাবজেক্ট ছিল উই, এই কারণে আমরা ডু নট কে ব্যবহার করলাম। এরপরে আমাদের ভি1 কে রাখছি, তারপরে অবজেক্ট কে রাখছি। এবং এই ভি1 যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা আবার ইন্টারোগেটিভ করতে যাই, এট ফার্স্ট আমাদেরকে ডু অথবা ডাজ বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাবো, তারপর ভি1, তারপর অবজেক্ট, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও এখানে ডু ব্যবহার করছি কেন? তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে আমাদের এই ভি1 এর মধ্যে ডু ডাজ থাকে, এবং এই ডু ভার্বটি ব্যবহৃত হয় আই, উই, ইউ, দে, এই চারটি সাবজেক্টের সাথে। আমাদের এখানে উই, এই কারণে শুরুতে আমরা ডাজ না বসিয়ে কি বসাইছি, যে ডু বসেছি, ডু উই। এরপরে দেখো এই যে ডু, তারপরে কি ডু ডাজের মধ্যে আমরা ডু নিলাম, তারপরে সাবজেক্টের মধ্যে উই, তারপরে ভি1 হচ্ছে কল, অবজেক্ট হচ্ছে হিম, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন যেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সাইন বসিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর শেষ অংশটুকু আমাদের হচ্ছে এই সাহায্যকারী ভার্বগুলো অথবা মডাল অক্সিলারি ভার্বগুলো যদি সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে থাকে, এটাও হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবং এই সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বগুলোকে যদি আমরা সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে বসানোর পর সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বগুলোর পর নট বসাই, নেগেটিভ। এবং আমরা যদি এই অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে বসাই, এবং আমরা যদি সাবজেক্টের পর ভার্ব এগুলো বসাই, অর্থাৎ সাবজেক্টের পূর্বে যখন আমরা এই মডাল অক্সিলারি অথবা অক্সিলারি ভার্বগুলোকে বসাবো, তারপর সবগুলো নিয়ম যখন ঠিক রাখবো এবং সর্বশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, এটা হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের হচ্ছে বেসিক, অর্থাৎ হচ্ছে আমাদের এই এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে যে বেসিক ক্লাসটি আমাদের আমাদের সেন্টেন্স মিনিং হতে সেন্টেন্সের মধ্যে থেকে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদের সামনে পরিবেশন করা হলো। আশা করি সকলকে ভালো লাগবে, তোমরা সকলেই উপকৃত হবা। তোমাদেরকে সকলকে আমাদের এই ক্লাসটি উপভোগ করার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমাদের বেসিকগুলোকে স্ট্রং করার জন্য। আমি এমডি সোহেল রানা, এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে তোমাদের পাশেই থাকবো সর্বদা। শুধু তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকতেছি, তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য। আজকে এখানেই ইতি, আগামী ক্লাসে দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।